স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সকাল ৫টা পেরিয়ে ৫:৩০টার ঘরে কাক ডাকা ভোরে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে অদূরে লিচু গাছটা থেকে। মায়া বাড়ির সামনের দরজায় দাঁড়িয়ে সেদিকে বিষণ্ণয় তাকিয়ে। ছোট লিচু গাছের ডাল শাখা নুয়ে পড়ছে কাঁচা পাকা অসংখ্য লিচুর ভারে। লিচুগুলো দেখতে লোভনীয় মনে হলেও মায়া সেদিকে এগিয়ে গেল পেরে খেতে। কার না কার বাড়ি কে জানে, রাতের অন্ধকারে মায়াকে ওর স্বামী কার বাড়িতে নিয়ে এসেছে মায়া এখনো জানে না। বাড়ির মালিক বা আশেপাশে অন্য কাউকেও দেখেনি এখনো। সেজন্য মায়া তখন সিঁড়ি থেকে নেমে নিচের ড্রয়িং রুমটা পার হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। তবে মায়া বুঝতে পারছে এটা ফাহাদের বাড়ি নয়, কারণ মায়ার বোনের শ্বশুর বাড়ি ওর চেনা। কিন্তু এই অপরিচিত বাড়িটি মায়া চেনে না বলেই বের হয়েছে দেখতে এই সুন্দর ডুপ্লেক্স বাড়িটা। ছোটখাটো দোতলা ডুপ্লেক্স বাড়িটির সামনে একটা সুন্দর বাগানও আছে, তবে সেই বাগানে ফুলের চারা নেই, আছে শুধু অসংখ্য ফলের গাছ। বেশ কিছু ফলের গাছ মায়া চিনতে পারলেও অনেক গাছই সে চিনতে পারল না। নামবিহীন বিদেশি ফলের চারা হবে বলে মায়ার মনে হলো। মায়া মাথার ঘোমটা আর একটু টেনে নিয়ে পড়া লিচু গাছের নিচে দাঁড়ালো। ওর গায়ে এখনো কালকের পরা সেই সাদা পাকিস্তানি জামাটা জড়ানো। ফর্সা পায়ে হৃদের বড় বড় স্যান্ডেল জোড়া মায়ের পাকে বেশ ছোট দেখালো। হয়তো তখন হৃদের রুম থেকে পালাতে গিয়ে তাড়াহুড়ো করে মায়া নিজের জুতা খুঁজে পায়নি। চোখের সামনে তখন যা পেয়েছিল তাই পরে হৃদের রুম থেকে পালিয়েছিল সে। মায়া ঘুরঘুর করে বাগানটা দেখতে লাগলো। অসংখ্য ফল গাছের ভিতরে এক মুহূর্তের জন্য ভুলে গেল হৃদের কথা। হাত বাড়িয়ে ফল সহ চারা গাছগুলো ছুঁয়ে দেখার মধ্যে আসিফের গলা পেয়ে মায়া চমকে ওঠার মতো পেছনে ফিরল। তখনই চোখে পড়ল আসিফকে বাসার কাপড়ে দাঁড়িয়ে একজন মহিলার সঙ্গে কথা বলছে। মায়া অদূরে বাগান থেকে দাঁড়িয়ে দুজনকে দেখে বুঝতে পারল মহিলাটি হয়তো এই বাড়ির সার্ভেন্ট হবে, আর আসিফ তাকে তার কাজ বুঝিয়ে দিচ্ছে। মায়ার হঠাৎই মনে হলো হৃদের কথা। লোকটা হয়তো এখনো ঘুমিয়ে আছে, সেজন্য মায়ের খোঁজ জানে না। কিন্তু ঘুম থেকে উঠে মায়ার খোঁজ করলে মায়াই লোকের সামনে দাঁড়াবে কি করে? মায়া তো লজ্জায় মরে যাবে। কাল রাতের ওইসব ঘটনার পর মায়ার সাহস নেই লোকটার সামনে দাঁড়ানো। ভাগ্যিস মায়া কাল রাতে বেহুশ হয়েছিল, নয়তো সে হার্ট অ্যাটাক করতো। এই লোক মায়ের উপর যে চাপ সৃষ্টি করেছিল, মায়ার তো এখন এই লোকের সামনে যাওয়াই রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার থেকে সবচেয়ে বড় কথা হলো মায়ের স্বামী ওর মতিগতি বুঝতে পেরে গেছে। হয়তো জেনে গেছে মায়া যে তাদের দুজনের স্বামী স্ত্রী হওয়ার সম্পর্কটা নিয়ে অবগত। তার জন্য তো লোকটা আজকাল মায়ের সাথে কেমন না পুষে মিশে যেতে চায়। মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই সে একজোড়া সাদা পা ঘাসের উপর দেখল। মায়ার বেখেয়ালি দৃষ্টি মাটি থেকে তুলে সামনে তাকাতেই চমকে উঠল হৃদের উপস্থিতি দেখে। থতমত খেয়ে তাড়াহুড়ো করে পালিয়ে যেতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে নেয়, আটকায়। মায়া রাতের কথা ভেবে লজ্জায় মাথা নুইয়ে রাখলে হৃদ মায়ার বাহু টেনে কাছে আনে। মায়ার থুতনি ধরে মুখটা উপরে তুলতে দুজনের চোখাচোখি হলো। মায়া লজ্জায় মুখ ঘুরে নিতে চাইলে হৃদ মায়ের মুখটা আটকে রেখে বলে, কি ম্যাডাম, কি সমস্যা? পালাতে চাচ্ছেন কেন? মায়া উত্তর করলো না, বরং জোর করে মুখটা নামিয়ে নিল হৃদের হাত থেকে। এইভাবে মায়ের ভীষণ লজ্জা লাগছে। লজ্জায় সেটিয়ে মায়া হাঁসফাঁস করে দৃষ্টি লুকাতে চাইল এদিক সেদিক তাকিয়ে। হৃদ মায়ের লজ্জা মিশ্রিত মুখটা দেখে দুষ্ট হেসে মায়ের নাক টানলে মায়া উফ শব্দ করে। হৃদ মায়ের নাক ছেড়ে কপালে ঠোকা মারতে মারতে বলল, বারবার কাছে আসছেন, ধরা দিচ্ছেন, তর্ক করছেন না। কাহিনী কি বলুন তো? আমার প্রেমে টেমে পড়লেন নাকি ম্যাডাম? হৃদের মুখভঙ্গিমা এই প্রথম দেখল মায়া। লোকটা মজা করে মিটমিট করে হাসতে পারে সেটা জানা ছিল না মায়ার। মায়া বিস্ময়ে হৃদের মুখের দিকে তাকালো। হৃদের ঠোঁটের কোণের অল্প হাসিটা দেখতে দেখতে মুহূর্তে গায়েব হয়ে গেল। হৃদ মুখটা স্বাভাবিক করে নিতে মায়া মুখ ভার করে বলল, প্রেমে পড়ার জন্য আপনার ফিয়ান্সে শশী আপু আছে না? আমি কেন প্রেমে পড়তে যাব? আমি প্রেমে পড়বো না। হৃদের স্বাভাবিক হয়ে যাওয়া মুখটা আবারও উজ্জ্বল হলো। ঠোঁট বাঁকিয়ে হেসে দ্বিতীয়বারের মতন মায়ের নাক টেনে বলল, জলে? মায়া গাল ফুলিয়ে হৃদের দিকে তাকালো। কষ্ট পেয়ে হৃদকে পেছনে ফেলে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, না। হৃদ মায়ের অবুঝ কাণ্ড থেকে ঠোঁট কামড়িয়ে হাসলো।
বউ তার জ্বলছে সেটা সে জানে। হৃদ জেনে শুনেই নিজের বউকে জ্বালাচ্ছে, মূলত তার ভালো লাগছে এটা করতে। হৃদ মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরালো, মায়ার গাল টেনে বলল, হ্যাঁ, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি ম্যাডাম। কার কলিজা যেন পুড়ছে, তাই না? মায়া এক হাতে নাক ঘষতে ঘষতে হৃদের তুষ্ট দৃষ্টির দিকে তাকালো। হৃদ যে ইচ্ছা করে মায়াকে হেনস্থ করছে সেটা বুঝে মায়া কথা ঘোরাতে চাইল। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে মিহিস্বরে বলল, এ বাড়িটা কার? তোমার। হৃদের সোজা সাপটা উত্তরে বিস্মিত হলো মায়া। হৃদকে শুধিয়ে বলল, আমার? হুম। হৃদের উত্তরে মায়া মনে করলো হৃদ মায়ার সাথে মজা করছে। মায়া পুনরায় একই ভঙ্গিতে বলল, প্লিজ বলুন না বাড়িটা কার। আর এই লিচু গাছটা, এটা কার? হৃদ মায়ার আঙুলের অনুসারে ঝুলন্ত লিচু গাছটার দিকে তাকালো। সে উপর থেকে দেখছিল মায়াকে এই লিচু গাছের আশেপাশে ঘুরঘুর করতে। হৃদ মায়ার হাত ধরে লিচু গাছের সামনে দাঁড়ালো। ঝুলে থাকা লিচুর থেকে একটা লিচু নিয়ে সেটা খোসা ছাড়ালো। বীজ ছাড়িয়ে সাদা অংশটুকু মায়ের মুখে তুলে দিতে দিতে বলল, এই বাড়ি, এই ঘর আর এখানকার সবাই তোমার, সবকিছু তোমার। আমি তো তোমার ভাড়াটিয়া কেবল। আপনি ভাড়াটিয়া আমার? মায়া অবাক গলায় শুধালো হৃদকে। হৃদ একইভাবে দ্বিতীয় লিচুটা গাছ থেকে পেরে খোসা ছাড়িয়ে মায়ের মুখে তুলে দিতে দিতে সম্মতি দিয়ে বলল। হুম। মায়া মুহূর্তে খুশি হয়ে গেল, কারণ সে হৃদের ইঙ্গিত বুঝতে পেরেছে তাই। হৃদ যে এই বাড়ির মালিক সেটা বুঝতে বাকি নেই মায়ের। মায়ের স্বামী এই বাড়ির মালিক হলে মায়া তো তার বউ, তাহলে সে মালকিন হবে, এটাই স্বাভাবিক। আর এজন্য হয়তো হৃদ মায়াকে এই বাড়ির মালিক বলে সম্বোধন করছে। মায়া লজ্জা মিশ্রিত মুখে খুশি হয়ে গেল। হৃদ মায়ের মুখের দিকে তাকিয়ে আরও একটা লিচু মায়ের মুখে তুলে দিল। দুজনের কেউ কাউকে এই পর্যন্ত ভালোবাসি বলেনি, আর না কেউ কাউকে জানিয়েছে তারা একে অপরের স্বামী স্ত্রী হওয়ার সম্পর্কে অবগত। ভালোবাসা মুখে প্রকাশ করেনি কেউ, অথচ এই দুজনকে একত্রে দেখলে যে কেউ বলে দিতে পারবে তাদের দুজনের মধ্যে কতটা গভীর প্রেম চলছে। হৃদের নিশ্চুপ ভালোবাসা আর মায়ের অস্থির মনোভাব দুজনকে একে অপরে ডুবিয়ে রাখে সারাক্ষণ। মায়া মুখে যখন হৃদ শেষ লিচুটা তুলে দেয় তখন মায়া মুখ ফিরিয়ে নেয় আর খাবে না বলে। হৃদ তারপরও মায়ের মুখে শেষ লিচুটা দেওয়ার সময় হতবম্ব হয়ে গেট দিয়ে ঢুকতে দেখা গেল রাদিফ। রাদিফ যদি মায়াকে এখানে দেখে উল্টোপাল্টা কিছু মনে করে বড়দের সবাইকে সবটা জানিয়ে দেয় তাহলে বিপদে পড়বে ওরা দুজন। মায়া সেই ভয়ে হৃদকে না বলে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল বাড়ির ভিতরের দিকে। মায়ের হঠাৎ কাণ্ডে হৃদ খানিকটা চমকালো। মায়ের দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে খানিকটা উঁচু গলায় খাঁক ছেড়ে মায়ের উদ্দেশ্যে ডেকে বলল, রাতের ব্যাপারটা কিন্তু ভুলিনি হৃদ। আমার অসমাপ্ত কাজটা সমাপ্ত চাই। ডাইনিং টেবিলে রাদিফের মুখোমুখি মায়া জড়তায় বসে। পাশে হৃদ টান টান হয়ে নাস্তা প্লেট উঠিয়ে বসলো। তাতে নাস্তা তুলে খাবে সে তাই। সামনে নানা রকমের খাবার, সার্ভেন্ট পাশেই দাঁড়িয়ে, অথচ কেউ প্লেটে খাবার তুলে দিচ্ছে না। এমন থমথমে পরিবেশে মায়া উঠতেও পারছে না জড়তায়। হৃদ একা থাকলে একটা কথা ছিল, কিন্তু রাদিফ মুখোমুখি বসে থাকার কারণে মায়া ভদ্রতা দেখিয়ে এই মুহূর্তে উঠে যেতে পারছে না, যদি বেয়াদবি হয় সেজন্য। অথচ রাদিফের মনোভাব এমন যেন এই মুহূর্তে মায়া ছাড়া টেবিলের আশেপাশে আর কেউ নেই। সেই তখন থেকে রাদিফ ড্যাব ড্যাব করে মায়াকেই দেখে যাচ্ছে। এতে করে মায়া ভীষণ নার্ভাস হচ্ছে, অস্বস্তিতে আঁচড়ে পড়ছে। এইভাবে কেউ মুখের উপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে অস্বাভাবিক লাগে না বিষয়টা? হৃদ, মায়া আর রাদিফ দুজনের মনোভাব দেখল। রাদিফকে আপাতত কিছু বলে লাভ নেই, সে বড় ভাইয়ের বউকে গবেষণা করতে বসছে এই মুহূর্তে। যতক্ষণ না পর্যন্ত রাদিফের গবেষণা শেষ হবে ততক্ষণ পর্যন্ত সে মায়ার দিকে এইভাবেই তাকিয়ে থাকবে। হৃদ রাদিফকে অপেক্ষা করে মায়া বলল তাদের প্লেটে খাবার তুলে দিতে। মায়া আমতা আমতা করে আরও সিটিয়ে বসলো চেয়ারে। রাদিফের দৃষ্টি আর মতিগতি কোনোটাই পরিবর্তন হলো না। মায়াকে চেয়ার ছেড়ে উঠতে না দেখে এবার হৃদ বিরক্ত হলো। ধমক দিতেই মায়া হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো। অস্বস্তিতে পড়ে থতমত খেয়ে হৃদের ঠিক করে রাখা প্লেটটা উল্টিয়ে দিল। মায়ার এমন কাজে হৃদ কপাল কুঁচকালো। তীক্ষ্ণ গলায় বলল, কফি দাও। হৃদ মায়াকে কফির জন্য আদেশ করে মায়া উল্টে দেওয়া প্লেটটা নিজেই আবার ঠিক করে রাখলো। মায়া হৃদকে কফি দিতে চেয়ে চায়ের কেটলিতে ধরলে রাদিফ বলল, ভাবি, আমার প্লেটটা উল্টিয়ে দাও ভাইয়ের মতো করে। সোজা প্লেটে নাস্তা করে মজা পাই না, স্বাদ আসে না।
উল্টো প্লেটে নাস্তা করলে নিশ্চয়ই মজা পাবো, তাই না? রাদিফের মুখে ভাবির একটা শুনে মায়ার মনে অস্থিরতার ঝড় তুলল। অস্থির ভঙ্গিতে মায়া হৃদের দিকে তাকাতে দেখল হৃদ মায়ার দিকে পূর্ব থেকেই তাকিয়ে আছে। দুই ভাই এমন করে মায়াকে কি দেখছে আল্লাহ জানে, কিন্তু মায়ের সাংঘাতিক অস্বস্তিতে ভুগছে এই মুহূর্তে। তাছাড়া রাদীপ যে সরাসরি মায়াকে ভাবি ভাবি ডাকছে তাতে হৃদ বাধাও দিচ্ছে না, বরং চুপ থেকে নীরব সম্মতি জানাচ্ছে। হৃদের নিশ্চুপ সম্মতি আর রাদীপের সরাসরি ভাবি ডাকায় মায়া ভিতর থেকে অস্থির হয়ে উঠল। সব কিছু গুলিয়ে ফেলে এলোমেলো কাজ করতে লাগলো। খালি চায়ের কাপটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনার রুটি। হৃদ মায়ের হাতের খালি চায়ের কাপটার দিকে তাকিয়ে সেটা নিজের হাতে নিয়ে বিস্ময়ে বলল। এটা রুটি? মায়া হৃদের হাতের দিকে তাকিয়ে অস্থির ভঙ্গিতে লজ্জিত হলো। কি করবে ভেবে না পেয়ে তাড়াহুড়ো করে হৃদের হাত থেকে খালি কাপটা ছিনিয়ে নিতেই সামনে থেকে রাদীপ সিরিয়াস গলায় বলল, ভাবি, আমাকেও ভাইয়ার মতো করে রুটি দিন। লজ্জা, ভয়, অস্থিরতা একত্রে ঘিরে ধরলো মায়াকে। রাদীপ যেন সেসব আরও বাড়িয়ে দিচ্ছে, বারবার ভাবি ডেকে আবদার করে। মায়া অনিচ্ছাকৃত ভুলগুলো আরও বাড়িয়ে দিচ্ছে। রাদীপ পুনরায় রুটি চাইলে মায়া হাতের কাছে একটা আপেল রাদীপের দিকে এগিয়ে দিতে দিতে ভয়ে আমতা আমতা করে বলল, আপনার চা। রাদীপ মায়ার হাত থেকে আপেলটা নিয়ে গোল গোল চোখে সেটা কয়েক পলক দেখে টুপ করে সেটাতে কামড় বসাতে বসাতে বলল, আহা, ভাবির হাতে চা হলো অমৃত। চা তো নয়, যেন আপেলের স্বাদ পাচ্ছি খেতে। মায়া হৃদের দিকে একটা কলা এগিয়ে দিতে দিতে একই ভঙ্গিতে বলল, আপনার কফি। হৃদ মায়ের হাত থেকে কলাটা নেওয়ার আগেই রাদীপ সেটা ছো মেরে ছিনিয়ে নিতে বলল, ভাবি, ভাইয়ের তোমার কফি খাওয়ার দাঁত নাই, আমার দাঁত আছে 34টা। এই যে দেখো, এই জন্য আমি তোমার করা ফেভারিট কফিটা খাই, কেমন? সকাল 9:45। তপ্ত রোদে উজ্জ্বল ধরণী। এই সাত সকালে হৃদের কাজে থাকার কথা, অথচ সে কাজ ফেলে এই সাত সকালে ড্রাইভিং সিটে বসে। পাশেই রাদীপ চকচক মুখে বসে, মায়া দুই ভাইয়ের মাঝে পিছনের সিটে কাচুমাচু করে বসে। আপাতত সে হলো একজন আসামির ন্যায়। ওকে হৃদ যেথায় নিয়ে যাচ্ছে মায়াও সেথায় যাচ্ছে। এই সকালের নাস্তা টেবিলে কত কিছুই না হলো। মায়া লজ্জা আর অস্থিরতায় ভুলভাল কাজ পর্যন্ত করলো, অথচ এখন মায়ার ফাহাদদের বাসায় মুক্তা আর জুয়ের সাথে থাকার কথা। কাল রাত থেকে মায়া ওই বাড়ি থেকে নিখোঁজ। নিশ্চয়ই সবাই টেনশন করছে মায়ার জন্য, কিন্তু হৃদ মায়াকে না ওই বাড়িতে নিয়ে যাচ্ছে আর না ওই বাড়ি সম্পর্কে কিছু বলছে। মায়া টেনশনে নিজের বোনের শ্বশুর বাড়িতে যাবে বলে এই নিয়ে বেশ কয়েকবার আর্চি জানিয়েছিল হৃদকে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। হৃদ মায়ার কথা কানে তো তুললই না, উল্টো মায়াকে বগল দাবা করে কোথায় যেন নিয়ে যাচ্ছে এই সকালবেলা। মায়া হৃদকে কিছু বলতে পারছে না বলে চোখ ফেটে কান্না আসছে ওর টেনশনে। মন চাচ্ছে হাউমাউ করে কাঁদতে, কিন্তু মায়া তাও করতে পারছে না রাদীপের জন্য। সকাল থেকে অলরেডি মায়া অদ্ভুত সব কাজ কাণ্ড করে ফেলেছে। এখন নতুন করে আর কিছু ঘটাতে চায় না, নয়তো দেখা গেল রাদীপ মায়ার হাউমাউ চিৎকারের কান্না দেখে বলে বসলো, ভাবি কষ্ট, আমার কষ্ট, আমিও তো তোমার মতন কান্না করতে চাই। তখন বিষয়টা আরও লজ্জাজনক হয়ে যাবে মায়ের জন্য। এমনিতে রাদীপ সকাল থেকে শুধু মায়াকে দেখে যাচ্ছে। রাদীপের ড্যাব ড্যাব করে তাকানোতে মনে হচ্ছে মায়া কোনো মানুষ হতেই পারে না। মায়া হলো দুনিয়ার অষ্টম কোনো আশ্চর্য পদার্থ, যেটা রাদীপ খান জীবনের প্রথম দেখে ভীষণ বিস্মিত হয়ে আছে। তার থেকে সবচেয়ে ইতস্তত ব্যাপার হলো মায়া কাল রাত থেকে একই ড্রেস পরে আছে, গায়ের জামাটাও এখন নোংরা নোংরা লাগছে মায়ের কাছে। অথচ এই দুই ভাই কেমন টিপ টাপ সেজে গুছে আছে, যেন নতুন জামাই সেজে মায়াকে নিয়ে কোথাও একটা যাচ্ছে তারা। আল্লাহ জানে মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। এদিকে মায়ার বাড়ির জন্য টেনশন হচ্ছে। মায়াকে ফাহাদের বাড়িতে না পেয়ে নিশ্চয়ই ওই বাড়িতে হাঙ্গামা লেগে গেছে। হৃদের সাথে মায়ার অবাধে চলাফেরাটা যদি কারো কানে যায় তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে বোনের শ্বশুর বাড়িতে। মায়ার মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যে রাদীপ সামনের সিট থেকে পিছন ঘুরে মায়াকে দেখলো টেনশন করতে। দুষ্টু রাদীপ মায়ার ভয় আরও বাড়িয়ে দিতে দিতে বলল,
ভাবি, তুমি আমাদের আম্মুকে চিনো? দেখছো কখনো সরাসরি? রাদিফের কথায় মায়া ভয়ে কাঁচুমাচু মুখটা তুলে তাকালো রাদিফের দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। মায়া ভয়ে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো রাদিফকে যে সে কখনো সরাসরি দেখেনি। মায়ার কথায় বেশ সিরিয়াস হলো রাদিফ, যেন সে মায়ার এই উত্তরটা পাওয়ার আশায় ছিল। মায়া রাদিফের হঠাৎ পরিবর্তিত মনোভাব দেখেই বুঝলো যে রাদিফ মায়াকে এই মুহূর্তে বেশ সিরিয়াস কিছু বলতে চায়। হৃদ সামনে ড্রাইভিং সিটে থেকে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে তীক্ষ্ণ দৃষ্টি তুলে রাদিফকে এক পলক দেখে তাকালো মিররের দিকে। সেদিকে মায়ার ভয়ার্ত মুখটা দেখা গেল। রাদিফ তক্ষণই সিরিয়াস গলায় বলল, ভাবি শোনো, আমাদের আম্মু কিন্তু অনেক রাগী মানুষ, বুঝলে? হৃদ ভাইয়ের থেকেও রাগী। এতটাই রাগী যে আমাদের আম্মু যখন রেগে মেগে আগুন হয়ে যায়, তখন আম্মুর কপালে দুটো আগুনের শিং বের হয়। তুমি সাবধান থেকো ভাবি। আমাদের আম্মু নতুন মানুষ দেখলেই শিং দিয়ে গুঁতো মারে। তবে তুমি তো তার বড় ছেলের বউ, সেই সুবাদে তোমাকে ছাড় দিলেও দিতে পারে। আই ডোন্ট নো। আসলে আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে, বুঝলে? এই অল্প সময়ের মধ্যে আমার তোমাকে অনেক মনে ধরছে। তোমাকে বড় ভাবির চোখে দেখি। এখন তুমি যদি আম্মুর শিংয়ের গুঁতো খেয়ে হসপিটালে পড়ে থাকো, তাহলে আমি ভীষণ দুঃখ পাবো। এই জন্য আমি তোমাকে সাবধান করতে চাইছিলাম ভাবি। তুমি আম্মুকে রাগ দিয়ে কোনো কাজ করো না, কেমন? আম্মুর সাথে দেখা হইলে সোজা তুমি আম্মুর পা ধরে শুয়ে পড়বে। আসলে আমাদের আম্মুর লম্বা লম্বা সালাম পছন্দ, তো তাই ছোট ছোট সালাম করলে আম্মু কেমন রেগে যায়। আমি আর হৃদ ভাই আম্মুকে সবসময় লম্বা লম্বা সালাম করে আসছি। তুমি এখন নতুন মানুষ, তাই তুমিও আমাদের মতো লম্বা লম্বা সালাম করবে, কেমন? রাদিফের কথায় ভয়ে মায়ার চোখ মুখ অন্ধকারে ছেয়ে গেল। এতক্ষণ মায়া জানতো হৃদ ওকে কোথাও একটা নিয়ে যাচ্ছে, কিন্তু এখন রাদিফের কথায় শিওর হলো আসলে হৃদ মায়াকে ওদের মার সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছে। মায়া ভয়ে জড়তা আতঙ্কে গাড়ির এসির মধ্যেও ঘামতে লাগলো। হৃদ আয়না দিয়ে মায়াকে দেখলো খুব অসহায় মুখে বসে থাকতে। হয়তো যে কোনো সময় অতিরিক্ত ভয়ে কেঁদেও ফেলবে। হৃদ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে রাদিফকে ধমকে দিতে চাইল মায়াকে উল্টোপাল্টা না বুঝাতে, কিন্তু হৃদের ধমকের আগেই রাদিফ মায়াকে সান্ত্বনা দেওয়ার মতন করে বলল, আহা, ভয় পেও না ভাবি। আমি আছি তো তোমার সাথে। তোমার ভয় আমার কষ্ট। আমি তোমাকে এক্ষুনি একটা সুবুদ্ধি দিচ্ছি, শাশুড়ি পটানোর রেসিপি। আমার কথা শুনলে তোমার সব ভয় সুমন্তসু হয়ে যাবে। দেখো। শাট আপ ইডিয়েট। ভয় পাচ্ছে ও। হৃদের হঠাৎ মায়া ভয়ার্ত মুখে চমকে উঠল। রাদিফ মায়াকে ভয় পেতে দেখে বিরক্ত চোখে ঘাট ঘুরিয়ে হৃদের দিকে তাকিয়ে বলল, দিলে তো ভাবিকে ভয়টা পাইও ভাই। এমনি ভাবি আম্মুকে নিয়ে টেনশনে আছে। তুমি কই ভাবিকে একটু সাহস দিবা? তা না করে উল্টো ধমক দিচ্ছ। ভাবি যদি এখন ভয়ে কেঁদে দেয়, তাহলে দোষটা কার হবে বলো? তুমি তো জানো আম্মু কাউকে কাঁদতে দেখলে রেগে যায়। ভাবি তো তোমার জন্য এখন আম্মুর শিঙের গুঁতো খাবে। রাদিফের কথায় হৃদ বিরক্ত চোখে তাকালো। মিরর দিয়ে মায়াকে আবারও এক পলক দেখে ড্রাইভিংয়ে মনোযোগ হলো। রাদিফ হৃদকে চুপ করে যেতে দেখে পুনরায় মায়ের দিকে ফিরল। মায়াকে সান্ত্বনা দেওয়ার নাম করে আরও উল্টো পাল্টা বুঝাতে লাগলো। হৃদ গাড়ি চালাতে চালাতে গম্ভীর মুখে দুজনকেই দেখল। স্বভাবে রাদিফ হৃদ থেকে সম্পূর্ণ ভিন্ন। হৃদ যতটা গম্ভীর স্বভাবের, রাদিফ ততটাই প্রাণচঞ্চল আর উৎফুল্ল ছেলে। স্বভাবে দুই ভাই ভিন্ন হলেও কেউ কাউকে মানিয়ে নিতে সমস্যা হয় না। হৃদ কখনো রাদিফের স্বভাবের জন্য ওকে কোনো কিছুতে বাধ্য করেনি, বরং ছাড় দিয়ে চলে এসেছে এতদিন। আগামীতেও এমনটা করবে। রাদিফের বকবক আর মায়ার ভয়ের মধ্যে হৃদের গাড়িটা থামে 12তলা ভবনের সামনে। দারোয়ান হৃদের গাড়িটা দেখেই সালাম দিয়ে গেট টেনে ধরতেই হৃদ গাড়িটা ঢুকালো ভিতরে। মায়া তখনও ভয়ে কাচুমাচু করে বসে। হৃদ গাড়িটা পার্কিং করে সিট বেল্ট খুলে নামতে নামতে ততক্ষণে রাদিফ গাড়ি থেকে লাফিয়ে নেমে মায়ের পাশের দরজা খুলে দেয় মায়াকে নামতে। অপরিচিত পরিবেশে মায়া বেশ ভয়ার্ত মুখে গাড়ি থেকে নামলো। আশেপাশে তাকাতে দেখলো বিশাল বড় বড় দালান কোঠা মাথার উপর দাঁড়িয়ে থাকতে। ঢাকা শহরের অলিগলি সম্পর্কে মায়ার তেমন ধারণা না থাকায় বুঝতে পারল না সে এই মুহূর্তে কোথায় আছে, হৃদ ওকে কোথায় নিয়ে এসেছে। তবে আঁক বাড়িয়ে হৃদ বা রাদিফকে যে জিজ্ঞাসা করবে
সেই সাহসটা পর্যন্ত পারছে না ও। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ভয়ে মায়ার কলিজা শুকিয়ে একটুখানি হয়ে আছে। হৃদ মায়াকে গাড়ি থেকে নামতে দেখে নিজের হাতের কোটটা মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আমরা এখন গুলশান একে আছি। এই বিল্ডিংয়ের 6th ফ্লোরে আমার মা থাকেন। তোমাকে ওনার সাথে দেখা করাতে নিয়ে আসলাম, চলো। হৃদের গায়ের কালো কোটটা মায়া নিজের হাতে নিল ভয়ে কাচুমাচু করে। হৃদ মায়ার ভয়ে বুঝেও না বোঝার মতন করে সামনে হাঁটলো। রাদিফ মায়ের পাশে দাঁড়াতে দাঁড়াতে ফিস ফিস গলায় বলল, ভাবি সাবধানে থেকো, আমার কিন্তু ভয় হচ্ছে তোমাকে নিয়ে। মায়া এবার সত্যি সত্যি ভয়ে কলিজা কাঁপছে। রাদীপ সেই কখন থেকে নিজের মায়ের নামে উল্টো পাল্টা মায়াকে বুঝাতে বুঝাতে আনলো। ভয়ে যখন মায়ের পা চলল না, তখনই রাদীপ মায়াকে তাড়া দিয়ে বলল, আরে ভাবি চলো চলো, আমাদের দেরি হয়ে এলো আবার, আম্মু রেগে যেতে পারেন। চলো চলো তাড়াতাড়ি চলো। তারা দেখিয়েই রাদীপ সাইডে দাঁড়ালো মায়াকে সামনে যেতে বলে। মায়া ভয়ার্ত মুখে রাদীপকে এক পলক দেখে শুকনো ঢোক গেলে হৃদের কোটটা নিজের হাতের ভাঁজে নিয়ে ধীর পায়ে হাঁটলো হৃদকে অনুসরণ করে। নিচ তলায় লিফটের সামনে আসতে হৃদকে লিফটে ঢুকতে দেখে মায়াও সেদিকে এগোলো। মায়া পিছন পিছন রাদীপও লিফটে ঢুকতেই হৃদ টপ বাটন চেপে 6th ফ্লোরে চাপলো। ভয়ার্ত মায়া যখন কাঁচুমাচু করে কাঁপছিল, তখন হৃদ পাশ থেকে মায়ার একটা হাত চেপে নিজের পাশে দাঁড় করালো। মায়ার ছোট হাতটি তার শক্তপোক্ত পুরুষালী হাতের ভাঁজে নিতেই মায়া চোখ তুলে তাকালো হৃদের দিকে। হৃদ যেন মায়াকে গম্ভীরে সাহস দিল ভয় না পেতে, কিন্তু মায়ার তাকানোতে হৃদ তাকালো না মায়ার দিকে, বরং হৃদ অপর হাতটা পকেটে ঢুকিয়ে স্ট্রংলি দাঁড়িয়ে রইল লিফটে। 6th ফ্লোরে আসতেই মায়ের হাতটা সেইভাবেই চেপে ধরে এগিয়ে গেল নির্দিষ্ট ফ্ল্যাটের দিকে। হৃদের কলিং বেল চাপার আগেই রাদীপ ফাটাফাট অধৈর্যের হাতে কলিং বেল বাজালো। মিনিটে মাথা দরজা খুলে দাঁড়ালো 22-23 বছরের যুবতী কাজের মেয়ে তনি। কালো গঠনের মেয়েটা দেখতে চমৎকার। দরজা ধরে দাঁড়িয়ে হৃদ আর রাদীপের সঙ্গে মায়াকে দেখেই তৎক্ষণাৎ গলা ফাটিয়ে চিৎকার করে ছুটল ফ্ল্যাটের ভিতরের দিকে, ম্যাডাম গো, বড় ভাইজান ভাবিরে লইয়া আইছে, দেখা যান। তনির চিৎকারে রাদীপ মজা পেলেও হৃদ চরম বিরক্ত হলো। সেইভাবেই মায়ার ভয়ার্ত মুখটার দিকে এক পলক তাকিয়ে ঢুকলো ভিতরে। রাদীপ হৃদ মায়ার আগেই দরজা ঠেলে ড্রয়িং রুমে সোফায় গা এগিয়ে চিৎ করে শুয়ে পড়ল ক্লান্তিতে। মায়া ভয়ে কাচুমাচু করে হৃদের পাশে দাঁড়িয়ে সুন্দর ফ্ল্যাটের বিলাসিতা দেখতে লাগলো আরে আরে। ফ্ল্যাটের চারপাশের পরিবেশটা বেশ সুন্দর আর পরিপাটি গুছানো টাইপ। যে কেউ দেখলে বলবে এখানে রুচিশীল মানুষের বসবাস আছে। তবে মায়া বুঝতে পারছে না হুট করেই কেন হৃদ মায়াকে ধরে বেঁধে নিজের মার সাথে দেখা করাতে নিয়ে আসলো। মায়া হৃদের স্বামী হওয়া সত্যিটা জানতে পেরেছে আজ মাত্র 2 দিন হলো। এর মধ্যে হৃদ নিজের পরিবারকে জানিয়ে দিল মায়ার সম্পর্কে। আচ্ছা, এই লোকই মায়ার সব কিছু জানার অপেক্ষাতে ছিল এতদিন? কখন মায়া নিজের স্বামীকে চিনতে পারবে আর কখন সে নিজের পরিবারকে জানাবে মায়ার সম্পর্কে এমন কিছু? মায়ার তো এখন তাই মনে হচ্ছে মায়া নিজের স্বামীকে চিনল না 2 দিন হলো, এর মাঝেই হৃদ নিজের অধিকার খাটাচ্ছে মায়ের উপর। এমনকি হৃদ দায়িত্ব নিয়ে প্রথমে নিজের মায়ের সাথে মায়াকে বউ হিসাবে পরিচয় পর্যন্ত করিয়ে দিচ্ছে। আচ্ছা, মায়া কি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী নারী না? অবশ্যই সে ভাগ্যবতী নারী। মায়া না চাইতেও সব কিছু পেয়ে যাচ্ছে। লোকটা কখনো মায়াকে মুখে বলেনি সে মায়াকে পছন্দ করে বা ভালোবাসে, অথচ তার কাজ কর্মে মনে হয় মানুষটার ভালোবাসার দুনিয়া বলতে শুধু মায়া একাই আছে। মায়ার আজ নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে। মায়ার মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে কারো পায়ের শব্দ পেতেই মায়ার ধ্যান ভাঙে। চোখ তুলে উপরে তাকাতে চোখে পড়ল চমৎকার সুন্দরী এক নারীকে, যার রূপ লাবণ্য চোখে লাগার মতন সুন্দর। মায়া কিছুক্ষণের জন্য নিজের ভয় ভুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সেই মধ্যবয়স্ক সুন্দরী নারীর দিকে। সাদা ধবধবে গায়ে কালো মসলিন শাড়ি জড়িয়ে, চোখ দুটো হৃদের মতোই তীক্ষ্ণ আর গাঢ় বাদামি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মহিলাটির হাইট আর ওয়েট দেখে মায়ার মনে হলো ওর শাশুড়ি হাইট রাদিফের প্রায় সমান সমান হবে। কম হলেও লম্বায় মহিলাটি
5-7 কি 8 হবেই। তাছাড়া এই যুবতী মহিলাকে দেখলে প্রথম দেখায় কেউ বলতে পারবে না এই মহিলার দুটো ধামড়া ধামড়া ছেলে আছে। বাপরে, কি ভয়ঙ্কর ব্যাপার বাপরে। মায়া হাঁ হয়ে হৃদের মা মিসেস সুফিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে আসলো সুফিয়া বেগম। গুছানো শাড়ির সাথে বাম হাত ঘড়ি পরা ওনার, ডান হাতে চিকন একটা ডায়মন্ডের চুড়ি। বাম হাতের ঘড়িতে সময় দেখতে দেখতে সুফিয়া বেগম তীক্ষ্ণ গলায় বলল, তোদের আসার কথা 9টায়, এখন বাজে 10টা। 1 ঘন্টা লেট হওয়ার কারণ? শক্ত গলায় শক্ত পার্সোনালিটি দেখে মায়ার মনে হলো সে যেন হৃদের কার্বন কপি দেখছে শাশুড়িকে। বাপরে, কথা আর দৃষ্টি দুটোই কি তেজ তাদের। হৃদ কিছু বলবে তার আগেই সোফায় শুয়ে থাকা রাদিফ উঠে বসতে বসতে বলল, ভাবি রাতের ইউনিক নাস্তা খেতে খেতে আমাদের 1 ঘন্টা দেরি হয়ে গেল মা। কি মজার মজার নাস্তা ছিল সেইগুলো। আহা, আপেল ফ্লেভারের চা, কলা ফ্লেভারের কফি, কাপ ফ্লেভারের রুটি, আরও কত কি ছিল। রাদিফের কথায় সুফিয়া বেগম দৃষ্টি ঘুরিয়ে তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা ছোট মায়ার দিকে। রাদিফের মুখে ভাবি ডাক শুনে ওনার মনে হলো ছেলের বউয়ের কথা। সুফিয়া বেগম বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার পা থেকে মাথা অব্দি পরক করলো একবার। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো আবার হৃদের দিকে। আগের ন্যায় গম্ভীর গলায় বলল, খেয়ে এসেছিস কেন? না করেছিলাম না? বলেছিলাম না সকালের নাস্তা এখানে এসে করবি? আমি সেই সকাল থেকে না খেয়ে অপেক্ষা করব, সেটা মনে ছিল না? সুফিয়া বেগমের গম্ভীর গলায় কথায় মায়া কেঁপে উঠে হৃদের দিকে আরো চেপে গেল। হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে পিছনে লুকাতে চাইলে হৃদ মায়ার হাতটা শক্ত করে ধরে রেখে বলল, টেবিলে নাস্তা দিতে বলো মা, আমরা তেমন কিছু খেয়ে আসিনি, শুধু একটু কফি খেয়ে এসেছিলাম। হৃদের বলা শেষ করতে না করতেই তনি দৌড়ে কিচেনে গেল টেবিলে নাস্তা দিতে। সুফিয়া বেগমের কিছু বলার অপেক্ষা করলো না, কারণ সুফিয়া বেগম অনেক শক্ত ধাঁচের মানুষ, কথা কম বলে, কাজ বেশি চাই ওনার। অযথা বাড়তি কিছুই পছন্দ না ওনার। সুফিয়া বেগম হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণরূপে তাকালো ভয়ার্ত মায়ার দিকে। সে আপাতত হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে বারবার আর চোখে সুফিয়া বেগমকে দেখার চেষ্টা করছে। সুফিয়া বেগম মায়ের মনোভাব বুঝতে পেরেই গম্ভীর গলায় ডাকলো মায়াকে নিজের কাছে। এই মেয়ে, এদিকে আসো। সুফিয়া বেগমের গম্ভীরটাকে মায়ার সারা শরীর শিহরিত হলে ভয়ে। আতঙ্কের ন্যায় খামচে ধরল হৃদের কোমরের পাশে শার্টের কিছু অংশ। হৃদ দৃষ্টি নত করে মায়ার দিকে তাকালো। মায়াকে ভীষণ অসহায় আর ভয়ার্ত দেখালো। অতিরিক্ত নার্ভাসনেসে মায়াকে ঘামতে দেখে মনে হলো যে কোনো সময় কেঁদে ফেলবে মায়া ভয়ে। হৃদ ছোট করে বলল, যাও। মায়া নড়ল না, বরং হৃদের পিছনে দাঁড়িয়ে নিজেকে আড়াল করলো। সুফিয়া বেগম হঠাৎ মায়ের ভয় পাওয়ার কারণটা বুঝতে না পেরে অনেক ধমক সুরে ডাকলো মায়াকে নিজের কাছে। এই মেয়ে, শুনতে পাচ্ছ না? ডাকছি তোমাকে, এদিকে আসো, কাম। সুফিয়া বেগমের ধমকের মায়া কেঁপে উঠে সত্যি সত্যি কেঁদে ফেলল। হৃদের শার্ট আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে সুফিয়া বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে, বলল, কি হয়েছে? কাঁদছে কেন ও? হৃদ রাদিফের দিকে বিরক্তি চোখে তাকালো। মায়াকে কাঁদতে দেখে রাদিফ দুষ্টু হাসছে নিজের কাজে সফল হতে পেরে। হৃদ সেদিকে তাকিয়ে মিসেস সুফিয়া বেগমকে বলল, তোমার ছেলেকে জিজ্ঞেস করো মা, রাদিফ ওকে উল্টাপাল্টা বুঝিয়েছে তোমার নামে, সেই জন্য তোমাকে ভয় পাচ্ছে। হৃদের কথা শক্ত চোখে তাকালো সুফিয়া বেগম রাদিফের দিকে। রাদিফকে চোখ রাঙিয়ে এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদের পিছন থেকে মায়ার হাত টেনে নিয়ে বসালো সোফার উপর। টি টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, পানিটা খাও, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, নাও। মায়া ভয়ে ভয়ে পানিটা খেলো। ফোপাতে ফোপাতে গ্লাসে চুমুক দিতেই হৃদ এসে রাদিফের পাশে বসলো। মায়া গ্লাসের পানিটুকু শেষ করতেই সুফিয়া বেগম হাত বাড়িয়ে মায়ার থেকে গ্লাসটা নিয়ে পুনরায় জায়গায় রাখতে রাখতে বলল, আমার ছেলেকে কি দেখে পছন্দ করলে তুমি? এই চেয়ারটা ছাড়া আর কিছুই তো নেই ওর পছন্দ করার মতো। তাহলে তুমি কি দেখে বিয়ে করলে ওকে? আমার ছেলে সুন্দর চেহারার প্রেমে পড়লে নাকি? সুফিয়া বেগমের সরাসরি সোজা সাপটা কথায় মায়া ভয় আরও বাড়ল। মা ছেলে দুটোই এক, কথার তেজ আর আচরণের মানুষকে ঘায়েল করতে সক্ষম। না। চেহারার প্রেমে পড়নি বলছো? তাহলে কিসের জন্য বিয়ে করলে আমার ছেলেকে? ও তো সুবিধার মানুষ নয়।
সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ আর তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার গলা শুকিয়ে এলো। তৃষ্ণার্ত গলায় আরো ভয়ার্ত চোখে মুখ তুলে তাকালো সুফিয়া বেগমের দিকে। শক্ত শাশুড়ি কঠিন প্রশ্নের উত্তর মায়াকে কি দিতে হবে এই মুহূর্তে জানা নেই। মহিলাটি এমনি ভীষণ লম্বা। মায়া সোফায় বসে মুখ তুলে উপরে তাকাতে তাকাতে ওর ঘাড় বেঁকে যাচ্ছে। চতুর সুফিয়া বেগম মায়ার নীরব অসুবিধাটা বুঝে চট করে বসে গেল মায়ার সামনে। মায়া চমকালো, ভরকালো, ভয়ে আরও সিটিয়ে গেল সোফায়। সুফিয়া বেগম মায়ার পাশাপাশি সোফায় না বসে বরং মায়ার মুখোমুখি টি টেবিলের উপর বসলো, তাও কিছুক্ষণ আগে মায়ার দিকে বাড়িয়ে দেওয়া পানির গ্লাসটা সরিয়ে। সুফিয়া বেগমের হঠাৎ বসার ধরনে মায়ার কলিজা ধরাস করে উঠল আতঙ্কে। শুধু কথায় নয়, মা ছেলে বসা বসিতে যেন একই রকম ধাঁচ রাখে। ভয়ার্ত মায়া খালি মস্তিষ্কে ভাবতে লাগলো, মা ছেলের মধ্যে কে কাকে কপি করে আসলো? রিদ খান নিজের মাকে কপি করে নাকি মা নিজের ছেলেকে কপি করে বেড়ায়? কোনটা? দুটো মানুষের কথা, তেজ, আচরণ কিভাবে একই রকমের হয়? মায়া তো এতদিন শুধু নিজের স্বামীকে সামলানো নিয়ে টেনশন করতো, কিন্তু এখন শুধু ছেলেকে নিয়ে নয়, শাশুড়িকেও টেনশনের পাল্লায় তুলতে হবে। বাপরে, মায়া এমন আধা পাগল মানুষ দুটোকে কিভাবে সামলাবে ও? পান থেকে চুন খসতেই স্বামী নাকের ডগায় দম নিয়ে আসে মায়ার। এখন আবার কঠিন শাশুড়ির পাল্লায় পড়ল ও। শেষ, মায়ার জীবন ফ্রিতে শেষ হয়ে গেল। এই মা ছেলে মিলে মায়াকে কথার বানিয়ে পিষে পিষে মেরে ফেলবে রোজ। মায়া ও কঠিন শাশুড়ির দিকে তাকিয়ে অসহায়ত্ব বোধ করলো। বুক ফাটা আর্তনাদের কান্নাটা গলায় আজকে ভয়ার্ত মুখে তাকালো কিছু দূরে বসে থাকা রাদিফের পাশে হৃদের দিকে। দুষ্টু রাদিফ দুষ্টু হেসেই মায়ের দিকে তাকিয়ে, কিন্তু কঠিন হৃদ খান যেন বাজ পাখির দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে, যেন মায়া একটা উল্টোপাল্টা উত্তর দিলেই চোখ দিয়ে গুলি করে মারবে যে কোনো সময়। মায়া এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেঁসে যাবে ভাবেনি। পাশে ছেলের শকুনের দৃষ্টি আর সামনে মায়ের আতঙ্ক। উফ, মায়া এখন যদি শাশুড়িকে ভয় পেয়ে বা সম্মান দেখিয়ে মিথ্যে বলে যে ওনার ছেলের প্রেমে পড়েনি, তাহলে নিশ্চয়ই মায়াকে ওর স্বামী মাথায় উপর তুলে আছাড় মারবে। আবার যদি সত্যি বলে স্বামীর প্রেমে পড়েছে, তাহলে ওর শাশুড়ি যদি মনে করে মায়া ওনার ছেলেকে বড়লোক দেখে ফাঁসাতে চাইছে, তাহলে সেটা মায়ার আত্মসম্মানে লাগবে প্রচুর। মায়া এখন কি করবে? এই মুহূর্তে কি বলা উচিত ওর? মায়া যখন দ্বিধাহীনতায় ভুগল, তখনই মায়ার ধ্যান ভাঙে আবারও সুফিয়া বেগমের তীক্ষ্ণ কণ্ঠের কথায়। তিনি মায়ের উদ্দেশ্যে আবারও বললেন, কিছু জিজ্ঞাসা করছি আমি, উত্তর দাও। সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠে মায়া ভয়ার্থ মুখে মিনমিন করে বলল, আমি কিছু জানি না, আমাদের এমন এমন মানে বিয়ে হয়ে গেছে এভাবেই। মায়ার উত্তরটা পছন্দ হলো না চতুর সুফিয়া বেগমের। পেশায় উনি একজন অ্যাডভোকেট। দীর্ঘদিনের পেশাদারিতে উনি মানুষকে পাল্লায় তুলে পরখ করার অভিজ্ঞতা আছে ওনার। ছেলের বউ হিসাবে অল্প বয়সী মেয়েটাকে ওনার দাঁড় মাপা হয়ে গেছে এতক্ষণে, কিন্তু তারপরও ছেলের পছন্দ বলে মেয়েটিকে ওনার প্রশ্নের মুখাপেক্ষিত হতে হবে। ওনার জানা দরকার মেয়েটি আসলে ওনার ছেলের জন্য কতটুকু পারফেক্ট। ওনার ছেলে এই মেয়ের জন্য পাগল, সেটা উনি এতদিন শুনে এসেছে, কিন্তু ওনার মতে এই মেয়েকেও অবশ্যই সমান পাগল হতে হবে ওনার ছেলের জন্য, নয়তো যে কোনো পরিস্থিতিতে ভয় পেয়ে এই মেয়ে পিছিয়ে যেতে পারে। অল্প বয়সী মেয়েরা এমনই হয়, পরিস্থিতির মোকাবেলা করতে না পারলে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে কষ্ট ওনার ছেলে পাবে। তীক্ষ্ণতায় সুফিয়া বেগম মায়ার কথার উত্তর সাপেক্ষে বলল, এমনি এমনি আবার বিয়ে হয় কিভাবে? আমার ছেলেকে কতটুকু চেনো তুমি? ওর ক্রিমিনাল মাইন্ডের প্রখরতা সম্পর্কে তোমার এক রত্তিও জানা নেই। এখন তুমি যদি আমাকে বলো আমার ছেলের সাথে তোমার বিয়েটা এমনি এমনি হয়ে গেছে, তাহলে সেটা আমি কিভাবে বিশ্বাস করব বলো? ছেলে জন্ম দিয়েছি আমি, আমার জানা আছে আমার পেটের সন্তান কেমন। আমি যতটুকু জানি আমার ছেলে জীবনে কোনো কিছুই এমনি হয় না। যেমন ধরো, গায়ের পোশাকটা যদি প্রপার সিলেক্ট করে পরে, তাহলে জীবনসঙ্গীকে কি কোনো চিন্তাভাবনা ছাড়াই এমনি এমনি এন্ট্রি দিয়ে দেবে এই জীবনে? শোনো মেয়ে, আমার ছেলের জীবনে কোনো কিছুরই এমনি হয় না। তুমি যে ওর জীবনে অনাকাঙ্ক্ষিত কেউ নয় সেটাও নিশ্চিত থাকো। তোমাকে ওর জীবনে জড়ানোর পেছনে নিশ্চয়ই আমার ছেলের সলিড কোনো কারণ আছে, সেটা হয়তো তুমি জানো না, কিন্তু আমি আমার ছেলেকে চিনি। এখন তুমি তোমার কথা শোনাও।
আমার যতটুকু মনে হচ্ছে আমার ছেলের সাথে তোমার বিয়েটা সম্পূর্ণ তোমার জন্য অনাকাঙ্ক্ষিত ছিল, আমার ছেলের জন্য নয়। এখন তুমি যদি চাও তাহলে আমার ছেলের সাথে সেপারেশনে করতে পারো। আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দিতে পারি। আই অ্যাম এ লয়ার। বুঝতেই পারছো আমি একজন উকিল মানুষ। আমার মাত্র 1 ঘন্টা লাগবে তোমাদের ডিভোর্সের বিষয়টা হ্যান্ডেল করতে। সো আমার ছেলেকে ভয় না পেয়ে নির্ভয়ে বলো কি চাও তুমি। আমি সাপোর্ট করব তোমাকে। কি সেপারেশন চাও তোমরা? সুফিয়া বেগমের সোজা সাপটা কথায় মায়ের মাথা ঘুরিয়ে উঠল। মায়া মুখে তৎক্ষণাৎ ঘুরে গেল হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। হৃদ পূর্বের ন্যায় দৃষ্টি তীক্ষ্ণ করে মায়ের দিকে তাকিয়ে মনে হলো সেও যেন মায়ের মতো করে মায়ের উত্তরগুলো চাই। ডরে ভয়ে মায়ার সিটিয়ে বসল। তখনই আবারও শোনা গেল সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ। ওর দিকে না তাকিয়ে আমাকে দেখো। লুক এট মি। কি চাও তোমরা বলো। সুফিয়া বেগমের কথায় দুষ্ট রাদিফও হেসে তাল মিলিয়ে বলল, আরে ভাবি, ভাইয়াকে ভয় পেও না, আমরা সবাই তোমার দলে, বুঝলে? তুমি নির্ভয়ে বলো তোমার কি চাই। আমার উকিল মা কিন্তু 1 ঘন্টার ভেতরে চট করে তোমার সেপারেশনের ব্যাপারটা রফাদফা করে দিতে পারবে। তারপর আমি না হয় তোমাকে তোমার দুলাভাইয়ের বাসায় ড্রপ করে দিয়ে আসবো। ঈদ ভাই তোমাকে কিছু বলার সুযোগ পাবেই না। তুমি বলো তোমার কি চাই। মায়া কোলের উপর হৃদের কোটটাকে দুহাতে দুমড়ে মুচড়ে কলিজা চেপে ধরার মতো করে সিটিয়ে বসল। মায়ার মনে হলো সে কঠিন কোনো পরীক্ষা দিতে বসেছে এই মুহূর্তে, যেই প্রশ্নপত্রের একটা উত্তরও জানা নেই মায়ার। ভয়ার্ত মায়া এসির মধ্যেও কপালের ঘাম কার্নিশ পেয়ে পড়ছে। 2 হাতের মুঠোয় হৃদের কোটটা মুচড়ে ধরে কম্পিত গলায় বলে উঠল মায়া, আমার কিছুই চাই না। কি চাই না ঠিক করে বলো। আমার ছেলেকে চাই না বলছো? না 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 মানে চাই না? না, চাই। আমার এই বিয়েটা চাই। আপনার ছেলেকেও চাই, মা হিসেবে আপনাকেও চাই, ভাই হিসেবে রাদীপ ভাইয়াকেও চাই, দাদা দাদি সবাইকে চাই। আমার একটা পরিবার চাই। মায়ার কথা শুনে হৃদের কঠিন দৃষ্টি নরম হলো, যেন এতক্ষণ দম ধরে বসেছিল মায়া কখন উল্টো পাল্টা উত্তর দেবে আর সে চট করে মায়াকে মাথার উপর তুলে আছাড় মারবে। হৃদ গা এলিয়ে সোফায় বসতেই সুফিয়া বেগম হৃদের নমনীয়তা তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে মায়ার নত মস্তিষ্কের দিকে তাকিয়ে বলল, আর একবার ভাবো, চাইলে সময় নিতে পারো। হৃদকে ভয় পেয়ে আমাকে আলাদাভাবে বলতে পারো। আমার ছেলের সাথে থাকতে হবে এমন কোনো জোরাজুরি নেই। চয়েস ইজ ইউজ। থাকতে না চাইলে। সুফিয়া বেগমের কথার মাঝে মায়া মিহি গলায় শুধালো, আমার সময় লাগবে না ম্যাম, আমি ওনার সাথে স্বেচ্ছায় থাকতে চাই। মায়ার নিজেকে কেমন নিমজ্জিত মেয়ে মনে হলো। নিজের স্বামী সংসার সে কেমনে একা একাই ঠিকঠাক করে ফেলেছে পরিবার ছাড়া। নিশ্চয়ই মায়াকে ওর শাশুড়ি লোভী মেয়ে ভাবছে, কিন্তু মায়াও বা কী করবে। মায়ার তো সত্যি ডিভোর্স চায় না, সত্যি ওর স্বামীকে ভীষণ পছন্দ। মায়া তো এই লোকটার সম্পর্কে না চিনেই ভালোবেসেছিল এতদিন। তাহলে এখন কিভাবে বলবে মায়ার ওর স্বামীকে চাই না? আদৌ এটা বলা মায়ার পক্ষে সম্ভব? অবশ্যই না। মায়ার কথায় সুফিয়া বেগম যেন বেশ সুষ্টি হলো। দৃষ্টিতে প্রখরতা বজায় রেখে আবারও গম্ভীর হৃদের মুখটা দেখল এক পলক। হৃদ নিজের জীবনসঙ্গী বাছাই করতে ভুল করেনি। ওনার কানে আগেই এসেছিল হৃদ কোথাও একটা জমে আছে, নারী জাতির ব্যাপার হবে সেটা বুঝেও এতদিন চুপ ছিলেন উনি। কারণ উনি জানেন ওনার ছেলে যা করে সেটা অবশ্যই ভেবে চিন্তেই করবে। মা হিসাবে শুধু উনি অপেক্ষাতে ছিল কবে হৃদ নিজের পছন্দের মানুষটিকে ওনার সামনে হাজির করবে। রাদিফ কাল রাতে হৃদের বিয়ের বিষয়টা ওনাকে জানালেও তিনি আরও আগে থেকে জানতো হৃদ ফাহাদের ছোট শালীকে বিয়ে করে নিয়েছে। সেটা আসিফ নিজেই জানিয়েছিল ওনাকে। হয়তো হৃদ বলেছিল ওনাকে জানিয়ে রাখতে, সেজন্য তিনি এতক্ষণ ছেলের বউকে বাজিয়ে দেখছিল কতটুকু লয়াল বা সামলাতে পারবে ওনার ঘাড় তেরা ছেলেকে। মেয়েটার ধৈর্য ভালো, ওনার রকচটা ছেলের জন্য পারফেক্ট। সুফিয়া বেগম উঠে দাঁড়াতে দাঁড়াতে হাতের ঘড়িটার সময় দেখে মায়ের দিকে তাকিয়ে বলল, ওয়েলকাম মাই হোম অ্যান্ড আওয়ার লাইফ। আসছো স্বেচ্ছায়, তাই নো ম্যাটার কোনো পরিস্থিতিতেই তুমি আছো বা ইন ফিউচার কোন পরিস্থিতিতে পড়তে পারো, যে কোনো পরিস্থিতির জন্যই ইজ ক্যান ফাইন, বাট কখনো কোনো পরিস্থিতির জন্য আমার ছেলেকে ছেড়ে যাওয়া অজুহাত দেওয়া যাবে না, মনে রেখো। আর তোমাদের বিয়েটা যেহেতু হয়ে গেছে,
তাই আমার ছেলের সাথে তুমি ঢাকায় শিফট হয়ে যাও। তোমার পরিবারের সাথে আমি কথা বলবো এই নিয়ে। তোমার বয়স কম বা সংসার সামলানোর জন্য তুমি সুইটেবল নাও, এই অজুহাত দেওয়া যাবে না। বাকি রইল তোমার পড়াশোনার ব্যাপারটা। তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি ঢাকায় পড়াশোনার মান ভালো। তাছাড়া আমাদের পরিবার সবাই হইল এডুকেটেড। তোমার পড়াশুনো আমাদের সাপোর্ট শতকাংশ পাবে। বলতে পারো তোমার হাত ধরে আমরা তোমাকে শিক্ষিত বানাবো। এখন বলো, আছে কোনো অসম্মতি? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।